ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, তোমার ওই হাসি বড় ভালোবাসি। सैया तू कमाल का, बातें भी कमाल की। তখনই সম্পর্কের নাম চাচাতো ভাই, কিন্তু হৃদয়ের স্পন্দন বলে ভালোবাসা আরো গভীর ভাবে চাই। তখন গল্পটা আর সাধারণ থাকে না, ওরা দুজন একে অপরের খুব কাছের, তবু অজানার মতো অনেকটা। আজ শুরু হচ্ছে তাদের সেই যাত্রা, যেখানে নিষিদ্ধ ভালোবাসার প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে ব্যথা, আগ্রহ আর এক অজানা টান। এই হলো চাচাতো ভাই পর্বের 4 থেকে 7 পর্যন্ত। গত ভিডিওতে আমরা 1 থেকে 3 পর্যন্ত এক্সপ্লেইন করেছিলাম, আজকে করছি 4 থেকে 7 পর্যন্ত। তো আই হোপ তোমাদের স্টোরিটা ভালোই লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের স্টোরিতে ফিরে যাওয়া যাক। আকাশের গায়ে লেগে থাকা রোদ ধীরে ধীরে রং বদলাচ্ছিল, নীল থেকে হালকা কমলা, কমলা থেকে মিষ্টি গোলাপি। ঠান্ডা হাওয়া গাছের পাতাগুলোকে আলতো করে ধুলিয়ে দিচ্ছিল, যেন প্রকৃতি কোনো সুর তুলেছে। পাখিরা দল বেঁধে ফিরছিল বাসায়, তাদের ডানার ছায়া মাটিতে হালকা কম্পন তৈরি করছিল। দূরে কোথাও আজান ভেসে এলো, যেন এই শান্ত বিকালটাকে আরো কোমল করে তুলল। চারপাশ থেকে একটা স্নিগ্ধতার ছোঁয়া, দিনের ব্যস্ততা মিলিয়ে গিয়ে এক রহস্যময় নীরবতার আগমন। বিকালবেলা ছাদে উঠে ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল তেয়ং। সাদা রঙের গোলাপটার দিকে তাকিয়ে হালকা মুচকি হাসে। এই গাছটি তাকে জাংকুক দিয়েছে। হাসি অবহিত রেখেই বলে, কত সুন্দর তুমি, একদম আমার জাংকুকের মতো। শেষের কথাটা একটু আস্তেই বলে, এটা বলে নিজে নিজেই হাসলো সে। হঠাৎ পিছন থেকে একটি বাড়িতে আওয়াজ কানে এলো তেয়ংয়ের। কত সুন্দর তাই না? সুগা দাঁড়িয়ে আছে পিছনে। তেয়ং চমকে পিছনের দিকে তাকায়, আমতা আমতা করে বলে, আপনি? সুগা মুখ হালকা বাঁকা করে তেয়ংকে একবার ভালো করে দেখে নেয়। আজকাল মেয়েটা একটু বেশি সাজগোজ করছে, এটা জাংকুক আসার পর থেকেই হচ্ছে। ভীষণ রাগ হলো সুগার, রাগ করে সেখান থেকে চলে গেল। আর সুগার এইরকম বাজে এক্সপ্রেশন দেখে তেয়ংয়ের ভীষণ রাগ হলো। এই লোকটা সব সময় কথায় বাড়াবাড়ি করে, ধুর, মুডটাই পুরো বরবাদ করে দিল, অসহ্য একটা। সুগা নিচে গিয়েই আবার কি যেন কি মনে করে ছাদে চলে এলো। ছাদে এসেই তেয়ংয়ের উদ্দেশ্যে বলতে লাগলো, এই বিকেলে ছাদে এভাবে চুল ছেড়ে গাছের যত্ন নেওয়ার কি দরকার? এসবের কোনো দরকার নেই, যা নিচে যা। আমি যাব না, যেতে বলছি না তোকে? তা আমিও তো বলছি যে আমি যাব না, শুনতে পাচ্ছ না? তোকে নিচে নামতে বলেছি তেয়ং। এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না তেয়ং। শেষমেশ রাগ কন্ট্রোল করতে না পেরে সুগাকে উদ্দেশ্য করে বলে, কি সমস্যা আপনার? বললাম না একবার যাব না। আমার বিষয় নিয়ে একদম নাক গলাবেন না, আমারটা আমাকেই ভাবতে দেন। কি? আমি নাক গলাই? গলানি তো, আমার ভালো লাগে না এইসব। আচ্ছা, খুব তো জাংকুকের সাথে সুন্দর করে মধুর মধুর কথা বলিস, আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারিস না? আপনি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যান, না হলে কি বলতে কি বলবো নিজেও জানি না। আমি তো যাচ্ছি, কিন্তু প্রশ্নটা রেখে গেলাম, জবাব নিয়েই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। সুগা তখন চলে যায়। তেয়ং বিরক্তি নিয়ে কয়েকটি নিঃশব্দে গালি দিল, তারপর আবার গাছে পানি দিতে থাকলো। একটা দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দিল। ঠিক তখনই তার একটা গান মনে পড়ে গেল। খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না 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 না, যেতে দেব না তোমায়, রিথ মাজারে রাখবো, ছেড়ে দেব না। হায় কি কপাল আমার, যে গুরুত্ব দেয় তার দিকে নজর দেই না, আর যে দেয় না তার জন্য মরিয়া হয়ে গেছি। এসব ভাবতে ভাবতেই কানে কারো পায়ের আওয়াজ ভেসে আসে। তেয়ংয়ের অনুভূতি হলো কেউ ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। তেয়ং ভাবলো সুগা আবার এসেছে। এই, আপনি কি বাংলা বুঝেন না? বাঙালি নামে একদম কলঙ্ক কোথাকার, চত্বর একটা। পেছনে ফিরেই বাক্য শেষ করার আগেই দেখলো জাংকুক দাঁড়িয়ে আছে, হাতে তার কফির মগ। এই লোকটা এত কফি কিভাবে খায়? চোখ তো কপালে উঠে গেল তার।
জাংকুক ফোন স্ক্রল করতে করতে বলে, তুমি রেগে আছো কেন? হে লেডি, আর ইউ ওকে? ইয়া, অফ কোর্স আই এম ফাইন। অ্যাকচুয়ালি আমি অন্য কাউকে ভেবেছিলাম। জাংকুক ভ্রু কুঁচকে বলে, কে? তেয়ং কথা লুকানোর জন্য বলল, ভ্রুগাম। আর কে? এতক্ষণ যাবৎ শুধু ডিস্টার্ব করছিল। জাংকুক নিঃশব্দে ও বলে ছাদ বারান্দার দিকে এগিয়ে যায়। তেয়ং তার পিছনে এগিয়ে যায়। জাংকুক সোফায় বসে কফি খেতে খেতে মোবাইলে কি যেন করছিল। তাকে কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত দেখাচ্ছে। তেয়ং আগ বাড়িয়ে জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেকটা চিন্তিত। জাংকুক মোবাইলে চোখ অবহত রেখেই বলে, হ্যাঁ কিছুটা। তেয়ং তখন বলে, আচ্ছা কি হয়েছে? আমি কি সেটা জানতে পারি? জাংকুক তেয়ং এর দিকে তাকিয়ে হালকা জোরে হেসে বলে, কেন নয়? আসলে কাল মর্নিংয়ে আমি কানাডা ব্যাক করছি। তে আতঙ্কে উঠে বলে, কি? তেয়ংকে এমন চমকে উঠতে দেখে জাংকুক কিছুটা অবাক হয়। চমকপ্রদ নয়নে তাকিয়ে জিজ্ঞেস করে, কি? এভাবে চেঁচালে কেন? তেয়ং ভাঙা মন নিয়ে কাদা কাদা কণ্ঠে বলে, কেন চলে যাবেন? আমার জন্মস্থান যেখানে সেখানে যাব না তো কোথায় যাব? আর এমনিতেও ইউনিভার্সিটিতে একটা বড় ইভেন্ট আছে। প্রিন্সিপাল কল করেছেন। আই হ্যাভ টু গো। আর এমনিতেও আমাকে যেতেই হতো। তেয়ং কোনো রকমে হালকা হেসে মাথা নাড়ায়। ও আচ্ছা, এটা বলেই নিচে চলে যায়। জাংকুক সেদিকে তাকিয়ে আনমনেই বুঝতে পারলো যে তেয়ং অনেকটা মন খারাপ করেছে। তেয়ং প্রচন্ড মন খারাপ করে রুমে এসে দরজা বন্ধ করে ইচ্ছে মতো কাঁদে। এই দিনটি কি এসেছিল কাল হয়ে, এই বলেও আবার কান্না করতে শুরু করে। জাংকুক চলে যাবে আর কিছুক্ষণ পরেই। তেয়ং ঘরে বসে চুপচাপ। তার মন একদম ভার হয়ে আছে। অনেক আগে অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে গেলেও এখনো ঠিক ওঠেনি তে। মন ভালো নেই তার। আগের মতো ফুরফুরেও ঠেকছে না মেজাজ। কোনো রকমে বিছানা ছেড়ে উঠে। কাল রাতে কফি খেতে চেয়েছিল, যে মগটা এখনো টেবিলের উপর রাখা আছে। সেটার দিকে তাকিয়ে মনে পড়ে জাংকুককে তো কফি দেওয়া হয়নি। তারপর দ্রুত ফ্রেশ হয়ে চলে যায়। তেয়ং রুমের ভিতরে এসেই দেখে জাংকুক নেই। কোথায় গেল ছেলেটা? এত কিছু তো তেয়ং আর জানে না। তাই সে না ভেবেই কফির মগটা টেবিলের উপর রাখলো। রুম থেকে চলে যেতে লাগলো। আর ঠিক তখনই ওয়াশরুম থেকে জাংকুক বের হলো। আরে কার্টুন! তেয়ং পিছনে ফিরে জাংকুকের দিকে তাকায়। তেয়ং এর চোখ যায় পুরো সোজা জাংকুকের রাঙা চোখের দিকে। আচ্ছা, এই চোখ জোড়ায় কি এমন আছে তাকালে শুধু তাকিয়ে থাকতে মন চায়? কই, ধূসর রঙের চোখ তো আরো কতজনেরই আছে, তবে সেগুলো আমার কাছে এত আকর্ষণীয় লাগে না কেন? ছি ছি তেয়ং, এসব কি ভাবছিস তুই? সবাই কি আর তোর জাংকুক? জাংকুকের মতো কি আর সবাই স্পেশাল হয়? আচ্ছা, আপনি এত তাড়াতাড়ি চলে যাবেন? আরো কয়েকটা দিন থেকে গেলে কিন্তু পারতেন। আমি কিন্তু কখনো এক্সপেক্টই করতে পারিনি আপনি এত আর্লি চলে যাবেন। আপনি আর কয়েকদিনের ছুটি নেন না প্লিজ। আই প্রমিস, আপনি যদি আর কয়েকদিন থাকেন তাহলে আপনাকে এখান থেকে যেতে ইচ্ছে করবে না। জাংকুক তেয়ংকে এমন ভাবনায় ব্যস্ত থাকতে দেখে দুপাশে মাথা নাড়িয়ে কফির মগটা নিয়ে চলে যায়। তেয়ং এর ধ্যান ভাঙতেই দেখলো জাংকুক নেই। রাগে কষ্টে কান্নায় দুঃখে বলে ওঠে, আহারে জাংকুক, এভাবে কষ্ট না দিলেও তো পারতা। তোমার কি একটু মায়া হয় না? জাংকুক চলে যাবে আর অল্প কিছুক্ষণ পর। তেয়ং দূর থেকে জাংকুকের দিকে তাকিয়ে আছে। আর কবে দেখা হবে কে জানে। তেয়ং যদি পারতো জাংকুকের ঘাড় অব্দি চুলগুলো একটু ছুঁয়ে দেখতো, ওই ধূসর রাঙা চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকতো। কিন্তু এটা যে আর হওয়ার নয়। তেয়ং মাথা নিচু করে ফেলে, কান্নাও করতে পারছে না। জাংকুক ভালো করে দেখে কিছু রেখে যাচ্ছে কিনা। হ্যান্ডব্যাগটা খুলে দেখে তার বইটা নেই। তখনই সে তেয়ংকে ডাক দেয়, তেয়ং একটু শোনো, অ্যাকচুয়ালি আমার উপন্যাসের বইটা তোমার রুমে মেবি নিতে ভুলে গেছি, একটু নিয়ে আসো তো। জাংকুকের মুখে তেয়ং তার নাম শুনে পুরো হতভম্বের মতো অবাক হয়ে যায়। কারণ জাংকুকে কতই না রিকোয়েস্ট করেছে তার নামটা ঠিকমতো বলার জন্য, কিন্তু শেষ বেলায় এসে তার নামটা জাংকুকের মুখে শুনে সে পুরো হতভম্বই হয়ে যায়। জাংকুকের কথা মতো তেয়ং তার রুমে চলে যায়। তার রুমে গিয়ে বইটা খুঁজতে থাকে,
কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন সে ওখান থেকে জাঙ্কুকের উদ্দেশ্যে বলে, এই যে মিস্টার, কোথাও পাচ্ছি না তো খুঁজে, কোথায় রেখেছেন আপনি? জাঙ্কুক তেয়ং এর দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে, ওয়েট, আমি আসছি। জাঙ্কুক চলে যেতেই তেয়ং নিজের মতো করে বলতে থাকে। জাঙ্কুক রুমে এসে দেখে তেয়ং বিছানার পাশে রাখা কাউচে বসে আছে। জাঙ্কুককে দেখতেই উঠে পড়ে। আপনার বইটা কোথায়? পাচ্ছি না তো। জাঙ্কুক তার পকেট থেকে একটা চকলেট বের করে বলে, টেক ইট। তেয়ং সেটা নিল, কিন্তু বইটা তো পেল না। তাহলে আপনার বইটার কি হবে? নো নিড। তারপর নিজের ওয়ার্ড্রোবের প্রথম ড্রয়ারের দিকে ইশারা করে বলে, ওখানে কিছু জিনিসপত্র আছে, সময় হলে খুলে দেখে নিও। তেও কিছু বুঝলো না। হঠাৎ জাঙ্কুক তার সাথে এত ভালো করে কথা বলছে কেন? স্বপ্ন নয় তো? হায় আল্লাহ, এই স্বপ্ন যেন না ভাঙে। জাঙ্কুক যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে তে উঠে বলে উঠলো, আপনি চলে যাচ্ছেন? তেয়ংয়ের কথায় জাঙ্কুক ভ্রু কুঁচকে বলে, হ্যাঁ, যেতে তো হবেই, কি আর করার। জাঙ্কুকের কথা শুনে তেয়ং চুপচাপ দাঁড়িয়েছিল, কি বলবে বুঝতে পারছিল না ঠিক। আর তখনই জাঙ্কুক বলে, হেই তেয়ং, হোয়াট ইউ থিঙ্ক? তেয়ং এদিক সেদিক তাকিয়ে বলে, না আসলে আপনি কখনো আমার সাথে এভাবে কথা বলেননি তো, তাই একটু অবাক হচ্ছি। এভাবে মানে? কিভাবে? এই যে এত ভালো করে তো কখনোই বলেননি, তার উপর চকলেট দিচ্ছেন, এটাও কি সম্ভব? জাঙ্কুক না হেসেই পারল না। আপনা আপনি তার ঠোঁট প্রসারিত হলো। সে যেভাবে হাসলো সেভাবে কথা না বলে তাচ্ছিল্য করে বলে, আমি না দিলে তো চুরি করে খেতে। কি? হ্যাঁ, আর আমি এমনিতেও চলে যাচ্ছি, কখনো তো তোমাকে কোনো গিফট দেওয়া হয়নি, তাই সামান্য একটা চকলেটই তো দিলাম, এটা নিয়ে এত আহামরি ভাবার কিছু নেই। জাঙ্কুকের মুখে কথা শুনে তেয়ংয়ের মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মনে মনে ভাবলো, এটা কি বললো সে? আপনি আমাকে ডিরেক্ট চোর বললেন, এটা তো মেনে নেওয়ার মতো না। জাঙ্কুক বেরিয়ে যাওয়ার আগে পেছন ফিরে বলে, তবে এখানে একটা জিনিস আমি নিজ থেকে ইচ্ছে করেই কিনেছি, আই থিংক ইউ লাইক ইট। এই বলে জাঙ্কুক বেরিয়ে যায়। তেয়ং পুরো কিউরিসিটি নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে, বাড়ির সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। সবাই যে যার মতো করে কিছু বাক্য বললেও আওয়াজ করেনি শুধুমাত্র তেয়ং। দূর থেকে দাঁড়িয়ে সেই প্রথম দিনের কথা ভাবছিল, আহা, সেই দিনটা যদি আজ হতো, কতই না ভালো হতো। জাঙ্কুক গাড়িতে ওঠার ঠিক কিছুক্ষণ আগেই তেয়ংয়ের দিকে একবার তাকায়। তেয়ংয়ের বুকটা ধরম করে কেঁপে উঠল। জাঙ্কুক এমন হঠাৎ করে তাকানো তেয়ংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মেয়েটার মুখ এমন মলিন হতে দেখে জাঙ্কুক হালকা মুচকি এসে গাড়িতে বসেই পড়ে। জাঙ্কুক গাড়ি চালাতে শুরু করে, আর পেছনে সবাই তাকে বিদায় জানাতে ব্যস্ত। চৌধুরী বাড়ি আজ রাজকীয় সাজে সেজেছে, চারপাশে ঝলমল লাইটিং, যেন তারার মেলা বসেছে। প্রবেশ পথে ঝুলানো গোলাপি ও সাদা পর্দা বাতাসে ঝুলছে। সুগন্ধি মোমবাতির আলোয় আঙিনায় প্রতিটি কোনো এক মায়াবতী পরিবেশ তৈরি করেছে। বাগানে বিশাল এক ফুলের তোড়ার মতো বেলি, গোলাপ, রজনীগন্ধা দিয়ে সাজানো স্টেজ। সাদা গোলাপের সংখ্যাই বেশি। দরজার দুপাশে সাদা সোনালী রঙের রবিনের বেষ্টনী, তার মাঝে ছোট ছোট ফেয়ারি লাইট জ্বলজ্বল করছে। চৌধুরী বাড়ির বিশাল দোতলা বারান্দায় ঝুলছে রঙিন চাঁদনি লাইট। বাড়ির উঠোনে অতিথিদের বসার জন্য রাখা হয়েছে সাদা সোনালী কাঠের চেয়ার। মাঝখানে ফরোয়ার মতো করে সাজানো হয়েছে কেক টেবিল, যার চারপাশে ছোট ছোট ফুলের তোড়া। সবচেয়ে আকর্ষণীয় হলো স্টেজ। লাল ও সোনালী রঙের ঝলমলে কাপড়ে মোড়ানো মঞ্চের চারদিকে ফুলের কারুকাজ করা। মাঝখানে বড়সড় একটা সোফা, সেখানে বসবে আজকের রাজকন্যা কিম তেয়ং আর তার রাজপুত্র জাঙ্কুক। পিছনের ব্যানারে মোটা মোটা হরফে লেখা জাঙ্কুক এবং তেয়ং। সব মিলিয়ে এক রাজকীয় স্বপ্নিল পরিবেশ। সবাই যে যার কাছে ব্যস্ত। তেয়ংকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তার উপর আজ সে ভীষণ খুশি, কারণ তার বিয়ে বলে কথা, তাও আবার তার স্বপ্নের নায়ক জাঙ্কুকের সাথে। খুশিতেই পুরা পাগল হয়ে গেল মেয়েটি। জাঙ্কুক আর তেয়ং দুজনেই স্টেজে বসে আছে। তেয়ং একটি সাদা রঙের লেহেঙ্গা পরেছে আর জাঙ্কুক একটি সাদা রঙের শেরওয়ানি।
দুজনকেই খুব দারুণ লাগছে, জাস্ট এক্সট্রা অর্ডিনারি। কাজী সাহেব দলিলের খাতা তেয়ংকে এগিয়ে দিয়ে বলে, এই যে মিস তেয়ং, আপনি কি জিয়ন জাংকুককে বিয়ে করতে চান? আই মিন, এই বিয়েতে আপনার সম্মতি আছে? যদি আপনি রাজি থাকেন তাহলে বলুন কবুল। কাজীর মুখে একথা শুনে তেয়ং তো পুরা খুশিতে আত্মহারা, কারণ এই বিয়েতে তার আবার মত না থাকার কি আছে, সে যে তার স্বপ্নের নায়ককে পাচ্ছে, এটাই তো অনেক বড় ব্যাপার। কাজীর মুখে একথা শুনে তেয়ং কোনো কথা না ভেবেই একদম চোখ বন্ধ করেই কবুল 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 বলে ফেলে। তেয়ং সাইন করে আর বলে, ইয়েস, আমি জিতে গিয়েছি, আমি আমার স্বপ্নের নায়ক জাংকুককে পেয়ে গিয়েছি। তেয়ং এর সাইন করা শেষ হলে কাজী তখন জাংকুকের কাছে যায়, তাকে গিয়ে বলে, এই যে মিস্টার জিয়ন জাংকুক, আপনি কি এই বিয়ে করতে রাজি? জাংকুক তখন তেয়ং এর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, হ্যাঁ আমি রাজি। তারপরে সেও কবুল বলে সাইন করে। আর ঠিক তখনই ট্রিং ট্রিং শব্দে অ্যালার্ম বেজে ওঠে। তেয়ং ধপধপিয়ে লাফিয়ে ওঠে আর হতাশ হয়ে আহত কণ্ঠ বলে, স্বপ্ন, এটাই হওয়ার ছিল? কেন, এটা কি বাস্তবে হলে খুব বড় কিছু ভুল হতো? ঘুম ভেঙে যেতেই হতাশ হয়ে ফ্রেশ হতে চলে যায় তেয়ং। কলেজ যাবে কি যাবে না সেটা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কালকে জাংকুক চলে যাওয়ার পর তেয়ং তার রুমে এসে ওয়ার্ড্রপের প্রথম ড্রয়ারটা খুলছিল। সেখানে কিছু চকলেটের বক্স আর একটা প্যাকেট ছিল। তেয়ং সেসব নিয়ে তার নিজের কক্ষে দরজা বন্ধ করে সেগুলো পড়তে থাকে। প্যাকেটটা খুলতেই তেয়ং এর চোখ বড় বড় হয়ে যায়। কয়েক জোড়া কানের দুল, রিং আর রকেট ছিল সেখানে। তেয়ং এগুলো দেখে হেসে ফেলে। তারপর ভাবে জাংকুকের শেষ উক্তিটির কথা, তবে এখানে একটা জিনিস আমি নিজ থেকে ইচ্ছে করেই কিনেছি। তেয়ং ভাবেনি জাংকুক তার জন্য এসব আনবে। ফ্রেশ হয়ে এসে সিদ্ধান্ত নেয় যে কলেজে যাবে। নাস্তার টেবিলে বসে জানালার দিকে তাকায় তেয়ং। আজকাল আকাশ দেখলেই জাংকুকের কথাটা মনে পড়ে যায়। দা ডগ ফেজ লাইক সুগা। না চাইলেও হেসে ফেলে নিজে নিজেই। সবার নজর যায় তার দিকে। তেয়ং ইতস্ত বোধ করে বলে, কই কিছু না তো। তারপর নাস্তা করে বেরিয়ে যায় তেয়ং। কলেজের সামনে এসে ভাবে বোগাম এসেছে বোধহয়। বোগাম হলো তেয়ং এর বান্ধবী, আগেই বলেছিলাম। সব কথা শেয়ার করে তার সাথে। মেয়েটা আজ 1 মাস আসেনি কলেজে। ক্লাসরুমে এসে বোগামকে দেখে বেশ খুশি হয় তেয়ং। এসেছিস? আয় এখানে বস। তেয়ং বোগামের পাশে বসে পড়ে। বোগামের দিকে তাকিয়ে বলে, তুই আজ 1 মাস হলো কলেজে আসিস না যে? বোগাম মাথা চুলকে বলে, আসিনি, মূলত ঘুরতে গিয়েছিলাম তো তাই। তাই বুঝি। সেদিন রাতে নিজের ঘরে ফিরে যায় জাংকুক। ভীষণ ক্লান্ত লাগছে তার। শাওয়ার নিয়ে রান্নাঘরে কিছু একটা করতে যায়। যদিও সে প্রফেশনাল শেফ নয়, চুপচাপ নিজের মতো করে রান্না করে নেয়। তারপর খাবার টেবিলে বসে খেতে থাকে। খাবার খেতে খেতে মনে পড়ে তেয়ং এর হাসি, তার চুপ করে থাকা, তার আচ্ছা বলার সেই শান্ত স্বর। নিজের অজান্তেই ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে তার। হোয়াই ইউ অলওয়েজ ইন মাই মাইন্ড তেয়ং। তুমি সবসময় কেন আমার মধ্যে ঘুরো? আমার তো এখন তোমাকে ছাড়া একদম অস্থির অনুভব হচ্ছে। কোনো কিছুতেই কনসেন্ট্রেট দিতে পারছি না। এমনটা তো হওয়ার কথা ছিল না। তাদের গল্পটা এখানেই শেষ নয়। হয়তো ভালোবাসা এবার আরো কাছে আসবে, বা হয়তো দূরত্ব আরো গভীর হবে। জানতে হলে অপেক্ষা করো পরের পর্বের জন্য। এটা ছিল চাচাতো ভাই যখন ক্রাশ বিটিএস তেকুক ডাবিং স্টোরি। তোমার ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরের অংশে আসছে এমন কিছু যা তোমার হৃদয় ছুঁয়ে দিবে। তুমি ডুবে যাবে বিনোদনের সাগরে। তো ইয়াপ গাইস, ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। হেই বিটিএস সোনা পাখিরা, আল্লাহ হাফেজ, বাই বাই। তোমাদের জন্য অনেকগুলো ভালোবাসা।